তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটিও খুব অদ্ভুত। এবং এই ঘটনাটার আগে আমি একটু বলে নেই যে এই ঘটনাটি বেসিক্যালি একজন আমাদের স্টুডিওতে আসার কথা ছিল, এবং অনেকদিন ধরে তিনি আসতে চাচ্ছেন কিন্তু কোনোভাবে সময় করতে পারছেন না। তো এই ঘটনাটা আমি সম্ভবত আগে পড়িনি, আজকে যেহেতু সময় আছে আজকে একটু পড়ে ফেলতে চাই। আর যদি পড়েও থাকি তাহলে দ্বিতীয়বার আবার পড়তে অসুবিধা নাই। যাই হোক, তবে আমার মনে হচ্ছে আমি পড়িনি, কারণ আসার কথা ছিল, অনেকদিন ধরে তার জন্য ওয়েট করছিলাম, পড়ে ফেলি। তো উনি লিখছেন যে, রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 2003 সনের ঘটনা, আমার এসএসসি পরীক্ষার ঠিক 1-1.5 মাস আগের ঘটনা। এই দুনিয়াতে লোকাচার, লৌকিকতা যেমন আছে তেমনি অলৌকিকতারও কমতি নেই। আমি মানুষ পড়ানোর সাথে জড়িত, এটা কোনো সাধারণ কাজ নয়। এই কাজ করতে গেলে বুকের পাটায় স্বাভাবিকের চাইতে অনেক বেশি সাহস থাকতে হয়। একবার যদি আপনারা চোখ বন্ধ করে ভাবেন যে একটি আস্ত মানুষকে পুড়িয়ে ভস্ম করে দেবার কথা, তবে নিশ্চিত আপনার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। আমাদের পাশের বাসায় সেই ছোটবেলা থেকে দেখে আসছি প্রিয়বালা, ডাকনাম ভক্ত বলে এক বৃদ্ধা মহিলা তিনি থাকতেন। বয়স আনুমানিক 80 বছরের মতো। ওনার স্বামী মারা গেছেন স্বাধীনতা যুদ্ধের কিছুদিন পরেই, তাই জন্ম থেকেই ওনাকে সাদা শাড়ি পরা এবং চুলে জাস্ট ছোট করে ছাট দেওয়া অবস্থাতেই দেখে আসছি। এই জগতে ওনার এক মেয়ে ছাড়া আর কেউ ছিল না, যিনি থাকতেন ওনার বাড়ি থেকে অনেক দূরে। তাই উনি বড়শি দিয়ে পুকুরে ও খালে মাছ ধরতেন এবং ওই মাছ দিয়ে অধিকাংশ সময় খাওয়া দাওয়া করতেন। এ কারণে তাকে অনেকে মেছো পিশাচ বলেও ডাকত। এই ভক্তর কপালে একটা বেশ বড় আকারের টিউমার, যেটা নিয়ে আমরা অনেক ঠাট্টা করতাম। এবার মূল কাহিনীতে আসি। সেবার ভক্ত বেশ কয়েক মাস যাবৎ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। গ্রামের সবাই এক পর্যায়ে ওনার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। সেদিন ছিল শনিবার, অমাবস্যার রাত। তখন আনুমানিক 1:30 মতো বাজে। হঠাৎ ওনার ঘর থেকে অনেক চিৎকার শুনতে পাই। ওনার মেয়ে চিৎকার করে বলছে, তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, মা আর নেই। প্রিয় লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়ত রাত 10টায় এইরকম সকল ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আজকের ঘটনাগুলো কিন্তু খুবই স্পেশাল, কেননা আমরা কিন্তু প্রতিনিয়ত বাছাই করে থাকি ঘটনাগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য। আপনারা যদি ভূতে ফিল্মকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়ার সাথে যেন সর্বপ্রথম যেন আপনারা সেই ঘটনাগুলো পেয়ে যান। চলুন আমরা দেরি না করে আজকের স্পেশাল ঘটনাগুলো শুনে আসি। ওই গাব গাছটার নিচে তোরা আগুন জ্বালা, আমার মায়ের হাতে আমার মাকে নিয়ে যা। উল্লেখ্য, ওনার ঘরের পাশে একটি বড় গাব গাছ ছিল। ওনার চিৎকার শুনে আমি এক মুহূর্তে দেরি না করে দৌড়ে ওনার ঘরে যাই। এরপর আমরা কয়েকজন মিলে ওই গাব গাছের নিচে হাতে মশাল নিয়ে যাই। যে কথা সেই কাজ। গাছের ওপরের দিকে তাকিয়ে আমরা অনেকে স্পষ্টত দেখি সাদা শাড়ি পরনে এক খুনখুরে বুড়ি গাছের ওপর থেকে লাফ দিয়ে পাশে থাকা একটা পুকুরের মধ্যে পড়ছে। এমনকি ওই পানির ছিটা আমাদের অনেকের গায়েই লেগেছিল। বুঝতে আর বাকি রইল না ব্যাপারটা কি ঘটছে। ঘরে ফিরে ওনার মেয়ের মুখে শুনলাম ওই বুড়ি নাকি ভক্তর পাশেই একটু দাঁড়িয়েছিল। উনি আরও বললেন উনি পাশের রুমে গিয়েছিলেন পানি আনতে, সেখানে বসেই শোনেন ভক্ত বলছে, না আমি যাব না, তুই যা, আমাকে তুই নিয়ে যেতে পারবি না। এরপরে বেশ কয়েকটা জোরে জোরে গোঙানির শব্দ করেছেন। তারপরেই আর কোনো আওয়াজ নেই। বোঝাতে পারবো না সেই রাতে লাশ নিয়ে কতটা ঝামেলায় পড়েছিলাম। লাশ পাহারা দিতে আমরা 5-6 জন ছিলাম। সারা রাত কুকুরগুলো প্রচন্ড ডাকাডাকি করছিল। রাতের শেষ ভাগে আমরা যখন আর সহ্য করতে পারছিলাম না, পরিস্থিতিটা ছিল এমন, এক ঝাঁক কাক টিনের চালের ওপর তার পায়ের নখ দিয়ে আঁচড় কাটছে। কুক পাখিটা দূরে ভয়ঙ্কর ভাবে গাছের ডালে কুক কুক শব্দ করছে। চারিদিকে গাছ ছমছমে পরিবেশ। যে স্থানে লাশ শোয়ানো ছিল সে স্থান বরাবর টিনের বেড়ার বাইরে দাঁড়িয়ে ওই বুড়ি করুণ সুরে কাঁদছে। কি যে বিভৎস সেই কান্নার সুর, কাউকে বোঝাতে পারবো না আমি। ওনার মেয়ের হঠাৎ
চৌকাঠের ফাঁকায় দেখছেন জল করছে দুটি চোখ। এক দৃষ্টিতে বাইরে থেকে লাশের দিকে তাকিয়ে আছেন। চিৎকার করে উনি বেরিয়ে গেলেন ঘর থেকে। এক পর্যায়ে লাশ একা রেখে আমরাও বের হয়ে আসতে বাধ্য হয়েছিলাম সেই রাতে। আজানের শেষে ভোরের আলো ফুটতেই বাড়ির কয়েকজন মুরব্বী লাশের কাছে গিয়ে দেখি লাশের মাথার বেশিরভাগ অংশই খাওয়া এবং লাশটা নিচুভাবে পা সমান করে বসে আছে। বুঝতে বাকি রইল না রাতে কি হয়েছে। বিকেল 4টার দিকে শ্মশানে লাশ পোড়ানোর জন্য তুলেছিলাম। শেষ হতে রাত 10টা বেজেছিল। তখন আমি বুঝতে পারিনি আমাদের ভাগ্যে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তবে অনেক মুরব্বী সেদিন বলেছিল যে ভক্তবারের দোষ পেয়েছে, সবাইকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু তাদের কথা আমি আমলেই নেইনি। যেখানে ওই শ্মশানটা ছিল ঠিক তার বিপরীতে 15-20 হাত দূরে আবার শোবার ঘর ছিল আমার। তখন গভীর রাত, মিটমিট করে হ্যারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে আমার রুমে। সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কোনো এক শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘরের চৌকাঠেতে বাইরে দাঁড়িয়ে চোখ যেতেই আমি স্পষ্টত দেখি আমার রুমে সাদা একটা বিড়াল প্রবেশ করল। পরক্ষণেই সেই বিড়াল গাব গাছে থাকা বিভৎস সেই বুড়ির রূপ নিল। ভয়ঙ্কর সে চেহারা, মুখে তাজা রক্ত মাখা, হাতে ছিল একটা আধ খাওয়া মানুষের মাথা। ওই মাথাটার কপালের ওপরের দিকে একটা বড় গোল টিউমারের মতো। এবার আমার আর বুঝতে বাকি রইল না এটা ভক্তের খাওয়া সেই মাথা। এবার এটা ধীরে ধীরে সে আমার খাটের সামনে এগোতে লাগলো। এক পর্যায়ে ওই মাথাটা আমার খাটের ওপরে হাত দিয়ে আমার বুকের ওপরে নিয়ে বসে। আমার মুখের সামনে মাথাটা এগিয়ে দিয়ে বলে, ওটাকে খেতে। ততক্ষণে আমি মৃত্যুর শেষ ভাগে পৌঁছে গিয়েছি। সেবার 3 দিন পরে আমার জ্ঞান ফেরে। এরপরে আমি শুধু ঝিমাতাম। ভর দুপুরে ওই কাপ গাছের নিচে ছুটে যেতাম। আমাকে কেউ ধরে রাখতে পারত না। শুধু বলতাম আমি মানুষের মাথা খাবো। এরপর আমি কোনো এক নাম করা গুরুদেবের চিকিৎসায় ভালো হই। পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস লেগে যায়। এরপর আমি শুনতে পারি ওই দিন রাতে প্রচণ্ড ধস্তাধস্তি আওয়াজে ঠাকুমা ও আমার মা ছুটে আসেন আমার রুমে। এসে দেখেন আমার বিছানায় আমার শরীরের নিচে তাজা রক্ত লেগে আছে। কিন্তু ওনারা আমার শরীর মোছানোর পর অবাক হয়ে দেখেন কোথাও বিন্দু মাত্র কাটা ছেঁড়া নেই। তবে এই তাজা রক্তগুলো কোথা থেকে আসলো আজও এর উত্তর খুঁজে পাইনি। এত কিছু হওয়া সত্ত্বেও মানুষ পোড়ানোর নেশা আমার কাটেনি। এ এক ভয়ঙ্কর নেশা। আজও প্রশ্ন জাগে, তবে কি অলৌকিকতার কাছে আমরা মাঝে মধ্যেই বেপরোয়া এক লৌকিক জগতের মানুষ বলে বাধা পড়ে যায় এই লৌকিক মানুষ জগতের মানুষ বলে? এই প্রশ্নটা দিয়ে তিনি শেষ করেছেন। এটা আমার সঙ্গে ঘটা একটা ঘটনা। 2010 সালের 20 জুলাই আমার জন্মদিন। 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম। তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতায় ট্রেনে চাপলাম। ওই দিন কিন্তু ওনার জন্মদিন ছিল, এমন না যে উনি জন্ম নিয়েছেন ওই দিন। তো তিনি বলছেন যে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতারই ট্রেনে চাপলাম 6:50 7 ঘন্টার যাত্রা ট্রেনে। ওঠার পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর একটা সিট পাই আর সেখানে বসি। আমার খুব ঘুম আসে, বাট সাধারণত বাস ট্রেনে আমার ঘুম আসে না। ভাবলাম হয়তো কালান্তরের জন্য ক্লান্তি এসেছে, এই জন্য হয়তো আমার ঘুমটা আসছে। তারপর আমি 10 মিনিটের মতো ঘুমাই। কিন্তু ঘড়িতে দেখি 11টা বাজে। একটু অবাক হই, ভাবলাম হয়তো ক্লান্তির জন্যই অনেকক্ষণ ঘুমিয়েছি, বুঝতে পারিনি। তারপর যখন আমি ঘুম থেকে উঠেই তখন দেখি, আমি এটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমি যে বগিতে চেপে আছি সেই বগিতে আমি এবং আর 2 জন ব্যক্তি, এবং দুজনই খুব অনেক স্পেলিং মিস্টেক পড়তে একটু সমস্যা হচ্ছে। দুজনই জুব্বা পরে দাঁড়িয়ে আছে। এখানে অবাক করার মতো ব্যাপার হলো যে আমি যখন ট্রেনে উঠেছিলাম প্রচন্ড ভিড়, বাট ট্রেনে এখন 2 জনকে দেখে আমি খুবই অবাক হলাম। এটা আমি কি দেখছি? বাট ওই 2 জন ব্যক্তি নর্মাল মানুষের মতোই, কোনো চেঞ্জ নেই। তবুও আমার একটু ভয় লাগছে, একেবারেই নর্মাল, কিন্তু আমার কেন যেন ভয় লাগছে। কারণ আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন আমি ভিড়ের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। তারপর ভেবেছিলাম হয়তো সবাই নেমে গিয়েছে, আবার আমার ঘুম পাচ্ছে। তখন আমি চোখ বন্ধ করিনি। আমি ভাবছিলাম এটা কি প্যারানর্মাল কোনো কিছু হতে পারে কিনা। না, ও সব কিছু না। হঠাৎ করে আমার মনে হচ্ছে বগিতে অনেক লোকজন আছে, মনে হচ্ছে লোকজনের ভয়েস শুনতে পাচ্ছি।
আমি ভাবছি ট্রেন তো কোথাও দাঁড়ায়নি, তাহলে এত লোক কোন জায়গা থেকে এলো? আমি দোয়াদুরুদ পড়তে থাকি, আমি চোখ খোলার সাহস পাই না। এরকম করে 15 মিনিট কাটলো, তখন আমি 200-300 লোকের শব্দ পাচ্ছি এবং মনে হচ্ছে ট্রেনের বগি ভর্তি। এবং তারপর 7-5 ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ খুললাম। এবার আমি যা দেখি তা আমাকে আরো বেশি অবাক করিয়ে দেয়। আমি দেখি যে এই বগিতে আমি ছাড়া আর কেউ নেই। আমার মনে মনে ভাবছি যে দুজন ব্যক্তি ছিল, তারা তাহলে কোথায় গেল? এবার আমি আরো ভয় পাই। আমাকে আরো 2 ঘন্টা ট্রেনে থাকতে হবে। কি করে থাকবো আমি একাই? এবং এই দোয়া আরো বেশি বেশি করে পড়তে লাগলাম। আর আমার চোখ আমি বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই আমার মনে হচ্ছে আবারও বগি ভর্তি লোক। আমি এবার ভাবলাম আমি আর চোখ খুলবো না। তারপর আমি চোখ খুললাম না। 2 ঘন্টা কিভাবে কাটবে এটাই আমার মেইন ভাবনা ছিল। এবং তখন মনে হচ্ছিল যে 2 ঘন্টা না, আসলে আমাকে 2 দিন কাটাতে হবে। বাট আমি ভাবছি যে একবার চোখ খুলে দেখি, আবার ভয়ও করছে। 1 ঘন্টা পর আবার চোখ খুললাম। বাট এবার আমি যেটা দেখি যে ট্রেনে এত কিছু হবার পরও আমি এটা ভাবিনি যে আমি যা দেখলাম যে 2জন ব্যক্তি, একজন এক পাশে দাঁড়িয়ে, কিন্তু এবার 2জন ব্যক্তিকে মনে হচ্ছে যে ওরা মানুষ, কারণ সাদা জুব্বা পরে আছে। বিভৎস মানুষ না, বিভৎস চেহারা, 4 ফুট লম্বা হবে, চোখগুলো অনেক বড় এবং সাদা জুব্বা পরে আছে এবং বিভৎস চেহারা, 4 ফুট লম্বা, তার মানে খুব বেশি লম্বাও না, এবং বড় লাল রঙের চোখ, এবং সেই চোখের মধ্যে কোনো কিছু নেই এরকম মনে হচ্ছে, এবং হাতে একটা লাঠি, লম্বা চুল। ওই 2জন দেখতে একই, কোনো পার্থক্য নেই দুজনের মধ্যে। এবার আমি খুব ভয় পাই আর মনে মনে দোয়া পড়তে থাকি। আর একবার এদিক আরেকবার ওদের দিকে তাকাচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম যে চোখ বন্ধ করলে একটু সাহস পাই। হঠাৎ মনে পড়লো, তারপর আবার চোখ বন্ধ করলাম আর দোয়া পড়তে থাকলাম। আমার মনে মনে ভাবছি যে এইটা কি ঘটছে আমার সাথে, আমি চোখ খুলতে পারছি না। আবার মনে হচ্ছে ওই 2জন আমার কাছে আসছে, কাছে, খুব কাছে আছে, আমাকে যদি কিছু করে, চোখ খুললেই আবার সেই বিভৎস চেহারা। তারপর মনে হলো ট্রেনটি আস্তে আস্তে থামছে। আমি ভাবলাম যে কোন একটা স্টপেজ এসছে মনে হয়। ট্রেনটি থামতেই আমি চোখ খুললাম আর কোনো দিকে না তাকিয়ে গেটের কাছে গেলাম আর দেখলাম যে না, এটা কোনো স্টপেজ না, এটা কোনো স্টেশন না। আমার যেখানে ট্রেন থামবে সেটা আসতে আরো 20 মিনিট বাকি। ঘড়িতে তখন 12:40। এবং এবার আমি কি করব? আমি পিছনে তাকাতেও সাহস পাচ্ছি না, সিটে বসতেও পারছি না। ওই বিভৎস মুখগুলো আমার সামনে, আমাকে আবারও দেখতে হবে সেগুলো, এটাও ভাবছি। এবং ঠিক তখনই আমার মনে হচ্ছে কেউ যদি আমাকে এখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবার এটাও ভাবছি যে সেই বিভৎস মুখগুলো দেখে আমি যদি সেন্সলেস হয়ে যাই, আমি কোথায় নামবো, কি করব, এগুলোই ভাবছিলাম। আর 10-15 মিনিট সেন্সলেস হলেই তো আমি শেষ। আমি গেটের বাইরে তাকিয়ে রইলাম আর ট্রেনের গেটের 2 পাশের যে রড বা লোহা আছে সেগুলো শক্ত করে ধরে রাখলাম। 7-5 ভাবতে ভাবতে দেখি ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকছে। আমি একটু সাহস পেলাম। এবার আমি ট্রেন থেকে নেমে যাব। ট্রেন দাঁড়ালো, আমি নামলাম। তারপর আমি দেখলাম আমার পেছনে আরো 5-7 জন ব্যক্তি নামলো আর দেখি আমার বগিতে বগি ভর্তি লোক। আমি ভাবছি আমার সঙ্গে এটা কি ঘটলো। তারপর আমি ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করলাম, আপনারা কোথা থেকে এসছেন? ওরা বলল কলকাতা। আমি পাগল হয়ে গেলাম। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। আমি দেখি যে ঘড়িতে 1:05। এত রাতে কি করে বাড়ি যাব? তারপর আমার সঙ্গে এত কিছু ঘটেছে। আমি যদি সেন্সলেস হয়ে আমি যদি বেশ ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি একটা রিক্সা পেলাম এবং আমাদের দিকে সে যাবে, এবং সেই স্টপেজ থেকে বা স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। এবং আমি রাস্তা দিয়ে যাব নাকি ট্রেনেই যাব এটা ভাবছিলাম ওই সময়। আমি ঠিক আপনার লেখাটা আসলে বুঝতে পারছি না, খুব অন্যরকম লাগছে লেখাটা। যাই হোক, এবং তারপরে আমি একটু দেখলাম যে আচ্ছা, তিনি বলছেন যে আমি ভাবলাম যে কোন একজনের সাথে যাব। একজনকে পেয়ে গেলাম এবং তার সঙ্গে গেলাম এবং রাস্তা দিয়ে হেঁটে 4 কিলোমিটার মতো, এবং ভাবতে ভাবতে ওনার পেছনে হাঁটতে লাগলাম। একটা সিগারেট ধরলাম, ওই ব্যক্তিকে একটা সিগারেট দিলাম। দুজনে একসাথে খেতে খেতে 1 কিলোমিটার এলাম এবং ওই ব্যক্তি আমার সাথে বাড়ি চলল। তারপর আমি যা দেখলাম, রেল লাইনের দুপাশে কবরস্থান আর কবরস্থান, হাজার হাজার মানুষের ভিড়, সবাই একটা করে মানুষের সাথে সাদা জব্বা পরা, এবং তারা হচ্ছে ওখানে বসে আছে। এবং সেই 2জন জব্বা পরা লোককে আমি আবারও সেই কবরস্থানের কাছে দেখলাম। তারপর দুজনে আমাকে আমার কাছে চলে আসলো খুবই, এবং আমার মনে হলো যে তারা আমাকে ধরেছে এবং তারা আমার গলা বন্ধ হয়ে আসছিল। আমি দুজনকে জোরে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে 2 পাশে তারা ধাক্কা দিলাম এবং 2 পাশে তারা পড়ে গেল এবং আমি জোরে ছুটতে লাগলাম। এবং এরপরে আমি আমার বাসায় নিজেকে
আমার নিজের বেডে আবিষ্কার করলাম। আমাদের গ্রামের একজন বলল যে আমি রাতে আম কুড়াতে গিয়েছিলাম, তখন তোমাকে দেখি যে তুমি শূন্যে ভেসে আছো এবং আমি তোমাকে টাচ করতে গেলে দেখি যে তুমি নিচে পড়ে আছো। এবং তারপর একটা হুজুরের কাছে আমি যে যাই এবং সেই হুজুরটি আমাকে তেল পড়া দিয়ে সুস্থ করেন আর কি। তো যাই হোক, লেখাটা মানে গল্পটা স্টোরিটা খুব মজার ছিল আমি যখন পড়েছিলাম, কিন্তু স্টোরিটা একটু এলোমেলো করে লেখা, যার জন্য হয়তো আপনাদের বুঝতে সমস্যা হলো। বাট স্টোরিটা যেটা সেটা হচ্ছে, আমি যদি একটু গুছিয়ে বলি আপনাকে, যে উনি একটা ট্রেনে ট্রাভেল করছিলেন এবং সেই ট্রেনে ট্রাভেল করার পরে উনি যখন দেখেন যে চোখ বন্ধ করেছিলেন, তখন দেখেন যে ট্রেনের মধ্যে তখন মনে হচ্ছিল যে অনেক মানুষ, আবার চোখ খুলতে দেখেন যে দুজন সাদা জব্বা পরা লোক দাঁড়িয়ে আছে। আবারও চোখ বন্ধ করেন তিনি, যে হয়তো এটা ভুল দেখছেন, এবং তারপরে যখন তিনি আবারও চোখ খোলেন তখন দেখেন যে ট্রেনের মধ্যে অনেক মানুষ, না ট্রেনের মধ্যে কেউ নাই, কিন্তু চোখ বন্ধ করা অবস্থা তার মনে হচ্ছিল অনেক মানুষ। এবং তিনি দেখতে পান সেই জব্বা পরা দুজন লোককে আরো বিভৎস অবস্থায়, এবং তিনি একটা সময় ভয় পেয়ে উঠে গিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন যে আমি ট্রেনের ভেতরে গেলে তো আবার সেই বিভৎস চেহারা দেখতে হবে, এদিকে পথও আসতে, আমার স্টেশন বা স্টপেজ আসতে অনেক দেরি, কি করবেন এরকম ভাবতে ভাবতে স্টপেজে তিনি ঢুকে পড়েন। এবং সেইখানেই যখন তিনি নামেন তখন তিনি দেখেন যে ট্রেন থেকে অনেক মানুষ বের হচ্ছে। তার মানে ট্রেনে আসলে মানুষ ছিল। এখানে মুশকিলটা হচ্ছে যে তাহলে উনি ট্রেনের মধ্যে শুধুমাত্র দুইজনকে কেন দেখছিলেন, এই প্রশ্নের কোনো উত্তর নেই। এইটাই রহস্যের জায়গাটা। এবং তিনি যখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন, সেই মুহূর্তেও তিনি দেখেন যে তিনি একজন লোককে রাস্তায় পেয়ে যান এবং তার সঙ্গে যাচ্ছিলেন। এবং একটা পর্যায়ে তিনি নিজেকে আবিষ্কার করেন যে তিনি তার দুজন, মানে যে রেল স্টেশনের কাছাকাছি কোনো একটা জায়গায়, সেখানে দুই পাশে কবরস্থান ছিল এবং সেই দুজন লোককে তিনি আবারও দেখতে পান এবং একসময় অনুভব করেন যে তারা তার কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করে, এবং তাদের কাছ থেকে ছাড়া পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনোভাবে তিনি দৌড়াতে শুরু করেন এবং একসময় সম্ভবত সেন্সলেস হয়ে যান, এবং এরপরে তিনি তার বাসায় নিজেকে আবিষ্কার করেন। এই দুজন লোক তাহলে আসলে কে ছিল, এটাই হচ্ছে এই গল্পের মূল রহস্যের জায়গাটা। এবং তাদেরকে কেন অনেকের ভিড়েও আর কাউকে না দেখে তাদেরকেই তিনি দেখতে পাচ্ছিলেন, এবং তারা কিভাবে ট্রেন থেকে নেমে যাবার পরেও আবার তার সঙ্গী হলেন এবং তার সঙ্গে আসলেন, এইটাও একটা রহস্যেরই ব্যাপার। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ওকে, চলে যাই আপনার ঘটনায়। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব এটা আমার স্টুডেন্টের ঘটনা। একটু বলে রাখা ভালো, যেহেতু ঘটনার সাথে আমার স্টুডেন্টের ফ্যামিলি জড়িত বা ওই সময় উইটনেস ছিল ওরা। আর ঘটনাটা 1980 সালের দিকে, অনেক আগের ঘটনা। তো এই কারণে আমি বলছি না কোথায়, তবে এটা বৃহত্তর বরিশালের যে কোনো একটা জেলায় হবে। তো ঘটনায় চলে যাচ্ছি। তো যে গ্রামের ঘটনা, আসলে আমরা সবাই জানি যে বরিশাল অঞ্চলে ম্যাক্সিমাম গ্রামগুলা, প্রত্যেকটা জেলার গ্রামগুলো পানি বেষ্টিত, সেখানে খাল বা পুকুর ডোবা এগুলো বেশি থাকে। তো যেখানকার ঘটনা, সুন্দর একটা ছিমছাম ছোট্ট একটা গ্রাম, সবাই খুব সুন্দরভাবে দিন যাপন করে। তো হঠাৎ একদিন মানে প্রায় শুকনার টাইমেই পাশে একটা ডোবাতে মানে একটা ছেলেকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না। তো পাওয়া যাচ্ছে না সেই সময় মানে সবাই খোঁজাখুঁজি করে এখানে ওখানে নদীতে। তো ছেলেটাকে ঠিক 3 দিন পরে পাশের একটা বিলের সাথে ছোট্ট একটা ডোবার মধ্যে ওকে পাওয়া যায়। আচ্ছা। এবং এমন ভাবে পাওয়া যায় মনে হচ্ছে কাদার মধ্যে ও একদম লেপ্টে আছে এমন। তো ওকে তোলা হয়, তোলার পরে যেহেতু গায়ে কাদা লেগেছিল ওকে ওয়াশ করা হয়, সারা শরীর পানি দিয়ে ধোয়ার পরে সবাই একটা জিনিস দেখে মানে আশ্চর্য হয় যে ওর দুটো চোখ একদম মনে হচ্ছে ড্যাব ড্যাব করে তাকায় আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওর চোখের উপরের যে আমরা পাপড়ি বলে আমাদের চোখের যে আই প্রোটেক্টর, সেটা নাই, দুই চোখেরই। তো তার চাইতেও বড় সবচাইতে ঘটনাটা ছিল ওর চোখের দিকে যেই তাকাচ্ছিল, যেহেতু একটা ঘটনা ঘটছে, উৎসুক জনতা তাকিয়ে আছে, তোর চোখের দিকে যেই তাকায় মানে তার চোখ দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। তো কিছুক্ষণের মধ্যে বিষয়টা মহামারী হয়ে যায়, গ্রামের সবাই জানাজানি হয়ে যায়, যেহেতু ছোট্ট গ্রাম আর গ্রামের সবার মধ্যে কোঅপারেশনটা বেশি থাকে। তো দেখা যায় যে এই ঘটনার পর সবার মধ্যে ভীতি ছড়িয়ে যায়। তো কোনো মতে ওর চোখটা একটা কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় এবং বাঁধার পরে কোন রকম ওকে জানাজা দাফন করা, মানে দ্রুত দাফন করা হয়। আচ্ছা। তো এরপর থেকেও গ্রামবাসীর সমস্যা আসলে কমে না, মানে তাদের একটা তো ভয় হয়েছে যে এরকম করে একটা মানে ঘটনা ঘটছে, এরপর থেকে তার মূল ভয়টা শুরু হয়। মূল ভয়টা এমন ছিল যে রাত্রে যদি কেউ ওই মানে ওকে যেখানে কবর দেওয়া হয়, যেহেতু ওখানে কবর দেওয়া হয়, যেহেতু জায়গা কম, ওখানে কোনো গোরস্থান ছিল না, দেখা যায় মানে নিজের জায়গার উপরে কবর দেওয়া হতো রাস্তার সাথে। তো ওকে কবর দেওয়া হয়। তো ওই কবরের সামনে, অর্থাৎ ওই রাস্তার সামনে দিয়ে যদি কেউ যায়, দেখা যাচ্ছে মানে হাতে টর্চ আছে, দেখা যাচ্ছে সবসময় তো যাওয়ার সময় আমাদের চেনা রাস্তা, তাদের মানে ওই ধরনের তো কনসার্ন থাকে না, মানে আমরা অচেনা রাস্তায় যেভাবে হাঁটি, চেনা রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটি। তো স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে দেখা যায় কেউ একজন নদীর সামনে চলে আসছে, কেউ বা কোনো বাগানের মধ্যে ঢুকে গেছে, বা কেউ দেখা যাচ্ছে অনেক বাঁশ গাছের মধ্যে চলে গেছে। তো বিষয়টা সবার মধ্যেই মানে খুব ভীতির সৃষ্টি করে, কেন এমন হচ্ছে, এবং কেন এমন হচ্ছে সবার মধ্যে ওই চিন্তাই থাকে, যেহেতু ছেলেটার মৃত্যু স্বাভাবিক ছিল না।
এরপরে আরো যে বিষয়টা হয় যে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে যাচ্ছে বা কারো কোনো গবাদি পশু হঠাৎ করে মারা যাচ্ছে কোনো কারণ ছাড়া, সবার মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়। তো গ্রামবাসীর মূল কনসার্নটা হয় একটা ঘটনার মাধ্যমে। ওই গ্রামে একজন লোক ছিলেন, দেখা যায় যে সেই সময় এখনো গ্রামে 9টা 10টায় অনেক রাত, আর সেই সময় তো আরো অনেক ছিল। তো হবে 8টা 8:30 বা 9টা এরকম একটা সময় এক লোক আসছেন, ওনার কাজকর্ম সেরে জ্যোৎস্না রাত, পথ দিয়ে আসছেন, হাতে লাইট আছে কিন্তু লাইট জ্বালাননি। তো হঠাৎ উনি শোনেন মানে এমন ভাবে বলছে যে আব্বা আসো। উনি মানে হকচকিয়ে যায় যে কি ব্যাপার, কে? তখন বলে আব্বা আমি। মানে ওনার নিজের ছেলের গলা উনি শুনতে পারেন। বলে তুমি এত রাতে এখানে? বলে তোমার জন্য দাঁড়ায় আছি। তো ওনার কাছে একটু অড লাগে যে গ্রামে আমার ছেলের স্বাভাবিকভাবে যাকে দেখি 7টা 7:30 খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, তো আমার ছেলে এখানে। তো উনি ভাবে যে ছেলেকে হয়তো শাসন করবো, বাড়ি যাই যেহেতু রাস্তায় আছি। তো ছেলে সামনে সামনে হাঁটে, তো হাঁটতে হাঁটতে তিনি মানে ফাইন্ড আউট করেন যে ছেলে আর নাই। তো উনি ভাবে যে হয়তো আমার সাথে কোনো দুষ্টামি করছে, এইভাবে উনি খুঁজতে থাকে। তো খুঁজতে খুঁজতে মানে একটু সামনে যায়, সামনে বেশ কয়েকটা বাঁশ গাছ ছিল একদম ঘেরা। তো উনি হয়তো ভাবে এর মধ্যে লুকায় থাকতে পারে, কেন ছেলে এরকম দুষ্টামি করছে। রাইট। তো উনি আস্তে আস্তে একবার এখানে ওখানে খোঁজাখুঁজি শুরু করছে। তো হঠাৎ উনি খেয়াল করে যে উনি শক্ত কোনো একটা ঢিপির উপর দাঁড়িয়ে। উনি তখন টর্চ জ্বালাননি, যেহেতু তখন জ্যোৎস্না রাত ছিল। তো ঢিপি উনি ভাবেন যে মাটির রাস্তা হতেই পারে, তবে উনি ভয় পান যখন হাতটা উপরের দিকে দেন, দেখেন যে একটা বাঁশ তার মাথার উপরে। যেহেতু রাত্রে বুঝতে পারেননি, তো হাতটা যখন একটু ভালোভাবে মুভ করেন তখন দেখেন একটা না অনেক বাঁশ একদম তার মাথায় লেভেল হয়ে আছে। আচ্ছা। মানে উনি সাথে সাথে ভয় পেতেন, কি ব্যাপার কি হলো। তো উনি বিষয়টা দেখার জন্য সাথে সাথে তার টর্চটা জ্বালান। তো টর্চটাও জ্বালান এবং উনি সবচেয়ে ভয়ের ব্যাপার উনি দেখেন যে সেই ছেলের কবরের উপর সে দাঁড়িয়ে আছে এবং তার মাথার উপর সারি সারি বাঁশ একদম সোজা হয়ে আছে। তো উনি ভয় পান এবং ভয় পেয়ে দ্রুত ওখান থেকে মুভ করতে যাওয়ার জন্য টর্চটা জ্বালান, এবং টর্চটা জ্বালানোর পরেই দেখেন সেই ছেলেটা যাকে কয়েক মাস আগে কবর দেয়া বা দাফন করার সময় উনিও ছিলেন, ঘটনাটা উনিও জানেন, সেই ছেলেটা ওনার সামনে দাঁড়িয়ে। উনি এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছেন, ওর চোখের দিকে তাকিয়ে আছেন, সেই একই অবস্থা চোখের। তো ওনার সম্মোহনটা ভাঙে যখন উনি দেখেন যে ওনার হাতটা গরম হয়ে যাচ্ছে। তো তাকিয়ে দেখেন ওনার চোখ দিয়ে অনবরত রক্ত পড়ছে। ঠিক যখন ওকে পাওয়া যায় মৃত অবস্থায়, তখন যেমন সবার রক্ত পড়ছে ওনারও চোখে রক্ত পড়ছে। তো উনি ঘটনার আকস্মিকতায় ওখানে অজ্ঞান হয়ে যায়। তো সকালে গ্রামবাসী সকালে ওনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন, পরে ওখানে জ্ঞান ফেরানো হয়, পরে সবকিছু শোনা হয়। তো গ্রামবাসী একটা জিনিস দেখেন, এই ঘটনার সত্যতা দেখেন যে কাঁচা যে বাঁশগুলো আছে ওগুলা ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যেগুলো একটু পাকা বাঁশ ছিল সেগুলো ভেঙে গেছে। মানে এর থেকেই প্রমাণিত হয়েছে যে উনি যে ঘটনাটা বলছেন যে বাঁশগুলো ওনার মাথার উপর লেভেলে ছিল। আর তারপরেও সবার মধ্যে আরো ভীতি বেড়ে যায় যে এমন কেন হচ্ছে। তো ওই গ্রামের বা পাশের গ্রামের বেশ কয়েকজন মানে হুজুরকে নিয়ে আসা হয় যে সমাধানের জন্য, যে দেখেন বেশ কিছুদিন ধরেই তো এইরকম সমস্যা, কি করা যায়। তো হুজুররা আলোচনা বা তাদের রিচুয়াল করার পর বলে যে দেখেন আমরা বেশি কিছু বলতে পারবো না, এখানে যে জিনিসটা আছে এর সাথে আমাদের শক্তির কোনো মানে তুলনা করা যাবে না, আমরা এটা পারবোই না, আমরা কিছুই পারবো না, আমরা প্রাথমিক লেভেলেও যেতে পারবো না এর সাথে। তো গ্রামের বলছে কি করা যায়, এভাবে তো চলতে পারে না। তখন বলছে পাশের গ্রামে একজন কামেল ব্যক্তি আছেন, কামেল একজন হুজুর আছেন, উনাকে ডাক দেন, উনি হয়তো কিছু করলেও করতে পারবেন। তো গ্রামবাসী দ্রুত তাকে ডাকা হয়। তো উনি বিষয়টা সবকিছু শোনেন এবং শোনার পরে বলেন যে আসলে এখানে যে জিনিসটা আসলে মানে যে আমরা স্পিরিট বলি বা এভিল বলি, তো খুব শক্তিশালী। মানে আমরা স্বাভাবিকভাবে যে জিনের কথা বলি তার চেয়ে শক্তিশালী জিন, যেমন আমরা ইফরিত বা জুয়ান্নার কথা জানি, মানে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। জি জি। তো বলেন যে এটা সমাধান করা যাবে, তবে গ্রামবাসীর উপর একটা ঝড় বয়ে যাবে, সবাইকে শক্ত হতে হবে। তো বলছে কি করতে হবে, তো বলছে গ্রামবাসীর মধ্যে 2 জন শক্তিশালী যুবককে দিতে হবে, এবং এই 2 যুবককে নিয়ে আমি ওই কবরটা আবার খুঁড়বো, এবং এই কবর খোঁড়ার সময় এবং এই লাশটা দেখার পরে লাশের কি চেহারা, লাশের কি হয়েছে, এই 2 ব্যক্তি মৃত্যুর আগেও বলতে পারবে না, কাউকে বলতে পারবে না, অন্য যা কিছু বলতে পারবে কিন্তু এই ওর লাশের যে কি অবস্থা এটা বলতে পারবে না, এবং গ্রামবাসী কেউ এই সময় আসতে পারবে না, সবাই যার যার ঘরে থাকবে, নিরাপদে থাকবে। তো বলছে আচ্ছা তাই হবে। তো একদিন দিন ঠিক করা হয় শুক্রবারে, এমনি মানে সকাল, মানে সেদিন সকালে ছিল বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা একটা ভয়ার্ত পরিবেশ। তো সকালেই ফজরের নামাজের পরেই মানে আলো ফুটছে, এই অবস্থায় লাশটাকে আবার খোঁড়া হয় এবং মানে ওই লাশটা তোলা হয়। তো লাশটা তুলে গ্রামবাসী সবাই যার যার মতো যার ঘরে চলে গেছে। মানে হয়তো কিছু মানুষ উৎসুক, হয়তো লুকিয়ে ছাপিয়ে দেখছে কি হচ্ছে। তো লাশটাকে নিয়ে ওই যেখানে ওকে পাওয়া যায়, অর্থাৎ যে বিলের পাশে যে ডোবার মধ্যে পাওয়া যায় সেই ডোবার পাশে যাওয়া হয়। তো ওই ডোবার পাশে একটা নারকেল গাছ ছিল, তো আগে থেকে নারকেল গাছটা কাটা হয় এবং ওকে 2 টুকরা করা হয়, এবং ওই 2 টুকরার মাঝে লাশটাকে রাখা হয়।
রাখার পরে হুজুর তার নিজের মতো রিচুয়াল শুরু করেন এবং ওই দুই ব্যক্তিও পাশে থাকেন। তো রিচুয়াল করার এক মুহূর্তে সেই মানে স্পিরিটটা চলে আসে। তো চলে আসার পরে তখন মানে যারা দেখছে, যারা উইটনেস, মানে আমার স্টুডেন্টের নানি বা ওর আত্মীয় স্বজন অনেকেই দেখছে, তারা বলছে যে অনেকটা ছায়ার মতো, এমনিতে মেঘলা মানে ক্লিয়ার না। তো হুজুর ওকে প্রশ্ন করে, এই ঘটনাটা মানে আমি এখন যেটা বলছি সেটা এই বর্ণনাটা ওই দুই ব্যক্তি দেয় পরে, কারণ এটা পারমিটেড ছিল তাদের। শুধু পারমিটেড ছিল না চোখ দুটো বা লাশের কি বর্ণনা এটা বলা, মানে তাদের পারমিটেড ছিল না, অন্য সবকিছু পারমিটেড ছিল। তো হুজুরকে উনি মানে হুজুর বলেন যে তুই কে? তো কোনো কথা বলে না। তো বলে, দেখ তুই মানে এরকম সমস্যা করিস না গ্রামবাসীর সাথে, তুই বল তুই কি চাস সেটা শুনতে হবে, আর তোর কি সমস্যা সেটা বল, তুই কি চাস? তো বলে, আমি ওই ছেলের চোখ দুটো চাই। তো বলে, চোখ দুটো চাস মানে? এটা খুব একটা অদ্ভুত জায়গা, কিন্তু ওই যে চোখ দুটো চেয়েছে। তোকে বলছে ও মারা গেছে, ওর চোখের এই ব্যাপারটা, ওর চোখ যে দেখে সেই মানে তার চোখ দিয়ে রক্ত পড়ে, নিশ্চয়ই এখানে তোর কোনো কারসাজি আছে। বলছে, হ্যাঁ আমি ওর চোখ দুটো নিতে চেয়েছিলাম, কিন্তু আমি যে কোনো ভাবে পারিনি, কিন্তু এখন আমার চোখ দুটো চাই। তো বলছে, না এটা সম্ভব না, তোকে শুধু ট্র্যাপে ফালানোর জন্য বা তোকে আনার জন্য শুধু ওকে কবর থেকে তোলা হয়েছে, এটাই তো অন্যায়, কিন্তু তুই এই কাজটা করতে পারিসনি। তো তুই কি হলে যাবি? বলছে, আমি যাবো না। তুই কি চাস? আমি চোখ দুটাই চাই। তো এরকম অনেকক্ষণ নাকি হুজুরের সাথে বাকবিতনটা ওর কথা। তো এক পর্যায়ে হুজুর মানে আরো রিচুয়াল করে তার নিজের মধ্যে কোন স্পিরিট হাজির করেন এবং ওকে মানে লাশটাকে যে দুই টুকরা মানে নারকেল গাছের দুই টুকরার মধ্যে রাখা হয়েছিল, উপরের টুকরা হুজুর ধরে ওর দিকে ছুঁড়ে মারেন এবং তখন ওর একটু ভয় হয়, মানে হুজুর নিজের একটু শক্তি ওকে দেখান। তো উনি বলেন যে, দেখ তুই আসছিস, তোকে আমি নিয়ে আসছি, কিন্তু এখন তুই কখনোই যেতে পারবি না, এবং তুই যত কিছুই করিস আমি তোকে যেতে দেব না, এবং তোর একটা বিহিত করবো, তুই বলকে। তখনও একটু নরম হয়, স্পিরিটটা নরম হয় এবং বলে যে, আমি পাশের কোন একটা দেশের, আমি দেশটার নাম আমাকে কেউ বলে না, আমি বলতে পারলাম না যে কোন দেশ, তবে বাইরের কোন একটা দেশের বলে যে একজন মানে ব্যক্তি যে ব্ল্যাক ম্যাজিক করতো, তো ওই জিনটাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাতো, এবং এই ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট, তার একটা জাদুর ইফেক্ট একটা এই জিনের উপর পড়ে, এবং যার ফলে ওর একটা চোখের সমস্যা হয়, এবং এই প্রতিশোধ ও নেয় ওখান থেকে ছুটে, যে আমি যাকে দেখবো প্রথমেই তার চোখ দুটে নেব, ওর একটা এরকম জিদ থাকে। তো বলে, আচ্ছা সবই ঠিক আছে, তুই কাজটা ঠিক করিসনি আসলে, মানে এটা ঠিক হয়নি, তো তুই কি হলে যাবি? বলছে, আমি চোখ দুটা হলেই যাব। বলছে, না এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, চোখ দুটা তুই নিতে পারবি না। তো বলছে, তুই কি চাস? তো অনেকক্ষণ এরকম বাক বিতনটার পরে বলছে যে, আমি দুটো গরু অথবা মহিষের চোখ চাই। বলছে, না সেটাও সম্ভব না, তুই যদি জ্যান্ত মহিষ চাস বা জ্যান্ত গরু চাস সেটা দিতে পারবো, শুধু চোখ দেয়া যাবে না, এটা অমানবিক কাজ করা যাবে না। তো বলছে, আচ্ছা আমি সেটাতেই রাজি। তো এরকম তার সাথে কোঅপারেশন করার পরে আবার মানে লাশটাকে মানে দাফন করা হয়, এবং গ্রামবাসী প্রায় 7 দিনের মধ্যেই টাকা জোগাড় করে, মানে আমি যেটা শুনেছি, তবে এখানে যে ঘটনাটা বলবো, মহিষ দুটো জোগাড় করা হয়, দুটো মহিষ জোগাড় করে, এবং এটার উইটনেস আমার স্টুডেন্টের নানি নিজে একদম নিজের চোখে দেখা গ্রামবাসী। তো দেখে যে মানে মহিষ দুটো নিয়ে মানে সকালে নামাজের পরে শুধু মানে পানিতে, নদীতে হোক বা এখানে আমি ক্লিয়ার না, নদীতেই রাখছে হয়তো, শুধু মানে মহিষটাকে রাখছে, একটা মানে স্বাভাবিক একটা ঢেউ এসে সাথে সাথে মহিষটা ভ্যানিশ। এখন মহিষ সাঁতারও জানে, যেটা আমরা জানি স্বাভাবিকভাবেই, কিন্তু মানে ওনার নানি যেটা আমাকে বলছে যে শুধু মানে মহিষটা পানিতে দেয়া বাকি, হারায় যাওয়া বাকি নেই। তো এরপর থেকে মোটামুটি সেই গ্রামে আর কখনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, যেটা আমি শুনেছি। এটাই ছিল আমার ঘটনা। প্রথমে আপনাকে অনেক থ্যাঙ্কস, অনেক দূর থেকে এসেছেন কষ্ট করে আমাদের সাথে যোগ দিয়ে আপনার ঘটনা শোনানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। যে দিনটা ছিল আসলে শুক্রবার, প্রতিদিনকের মতো আমি সকাল বেলা ঘুম থেকে উঠে দোকানে চলে যাইতাম, আর আসতাম হয়তো দুপুরবেলা, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমাই পড়তাম। তো শুক্রবার সকালবেলা আমি যখন সকালে ঘুম থেকে উঠে দোকানে যাই, তো দেখি 11টার দিকে দেখি দোকানে অনেক লোক আসছে, হয়তো তারা গাড়ি করে আসছিল। তো যাই হোক, তাদের আমি চা দিলাম, বিস্কুট দিলাম, তারা খেয়ে আমাদের বাড়িতে চলে গেল। তখনও জানতাম না আসলে লোকগুলো কারা। পরে আমার বাড়ি থেকে ফোন আসলো যে তুই বাড়ি চলে আয়, তোর আজকে দেখতে আসছে। তো যাই হোক, মেয়ে আগে আমার আব্বু দেখছিল, দেখার পরে তারা পছন্দ হয়েছিল, কিন্তু আমি এই ঘটনাটা শিওর জানতাম না। তো আমি দোকান বন্ধ করে বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে তাদের মানে গোসল টোসল করে তাদের সামনে যখন বসলাম, তারা দেখে পছন্দ করে দিন ফেলালো যে আজকের এই বিয়ে হবে। এমন পর্যায়ে বিয়ের দিন মানে ওই দিনকেই বিয়ে ছিল। তো যাই হোক, গায়ে হলুদ দিল সন্ধ্যার দিকে গায়ে হলুদ দেওয়ার পরে সবাই আসতে আসতে অনেক লেট হয়ে গেল।
তো যাই হোক বাসা থেকে 11টার দিকে আমরা বের হলাম বিয়ের জন্য। তো বিয়ের জন্য 11টার দিকে, রাত 11টা? হ্যাঁ, রাত 11টার দিকে বাসা থেকে বের হয়েছি বিয়ের জন্য। তো ওখানে যাইয়ে পৌঁছাইতে আমাদের 12:30 বেজেই গেছে। তো যাই হোক, আমার সাথে আমার 2টা দুলাভাই ছিল, আর অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমার বড় দুলাভাই বলতেছে কি, তুই কি মেয়ে দেখছিস? আমি বললাম জি না, আমি মেয়ে তো দেখি নাই। তো দুলাভাই আমার বললো চল মেয়ে দেখে আসি গে। তো এক পর্যায়ে ওখান থেকে উঠে আমরা যাই মেয়ে দেখতে গেলাম। তো মেয়ে দেখতে যাই অবাক হয়ে গেলাম যে আসলে এটা কি পছন্দ করছে আমার আব্বু, বা এসে আত্মীয় স্বজন এসে কি দেখে গেছে। তো যাই হোক, মেয়ে তো একটু পছন্দ হয়নি। তো ওই সময় আমি আমার দুলাভাইরে বললাম, দুলাভাই আমি এই বিয়ে করবো না, আমি বাড়ি চলে যাব। তো এই নিয়ে অনেক ঝোলাঝুলি করার পরে আমার দুলাভাই এক পর্যায়ে বলে বসলো কি, দেখ তোর আব্বু তো এই মেয়েটা পছন্দ করে গেছে, তো তুই যদি এটা বিয়ে না করিস তাই এখানে অনেক লোকজন আছে, হয়তো অনেক অসুবিধা হইতে পারে। তো আমি আর কোনো উপায় না দেখে বিয়ে করে বাসায় চলে আসলাম। তো বিয়ে শেষ হলো রাত 3টার দিকে, আর বাসায় আসতে আসতে 4:30 এরকম বেজেই গেল। তো 4:30টার সময় যখন আমি গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেবে আমি বাসায় আসলাম, প্যান্টটা খুললাম, পাঞ্জাবিটা খোলার পরে লুঙ্গি পরে আমি রীতিমতো দোকানে চলে গেলাম, যে বাড়িতে ভালো লাগতেছে না, এই অনেক কিছু ভেবে বাড়ি থেকে আমি দোকানে চলে গেলাম। তো দোকান থেকে আসলাম, দোকানে যখন গেছি, তারপরে 11টার দিকে দুলাভাই গেল, দুলাভাইরা যায় বসলো, চা খাওয়াইলো, আমি চা খাইলাম, তারপর একটা সিগারেট খাইলাম। সিগারেট খাওয়ার এক পর্যায়ে আমার দুলাভাই বলতেছে কি, চল এখন বাসায় যাব, তোর ভাই ছোটরা আসতেছে, তো ছোটরা আসলে তুই বাসায় চলে যাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও আগে আসুক। তো ছোট ভাই যখন আসলো, আমি 2টার দিকে দোকান থেকে বাসায় উদ্দেশ্যে বের হলাম। তো বাসায় যে এক পর্যায়ে বাসায় পৌঁছায় গোসল করে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমালাম। ঘুমানোর পরে বিকাল 4টা অথবা 5টার দিকে আমার দুলাভাইয়ের সাথে করে নিয়ে আমি আবার বাজারের দিকে গেলাম। বাজারের দিকে এসে দুজনে বসে গল্প করতেছি বা চা খাইতেছি, অনেক কিছু খাওয়া শেষ করে রাত যখন 9টা বাজে তখনই বাসার দিকে দুলাভাই বলল চল এখন বাড়িতে যাই। তো আমি 9টার দিকে দুলাভাইয়ের সাথে বাড়িতে আসলাম। বাড়িতে আসতে আসতে 9:40 অথবা 45 এরকম বেজেই গেছে। তো যাওয়ার পরে যাওয়ার পরে বাড়িতে তো একটু ভালো লাগতেছিল না। তো আমি দুলাভাইয়ের সাথে আমাদের পুকুর পাড়ে যেয়ে বসে রয়েছি। তো পুকুর পাড়ে দুলাভাই আমি গল্প করতে করতে প্রায় 10:30 বাজে। ওই সময় বলতেছে চল তোর আব্বু বাড়ি আইছে, চল যাই খাওয়া দাওয়া করে নি। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমি যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে আমার টোটালি ভালো লাগতেছিল না। তো হঠাৎ রাতে 11:05 অথবা 10 এরকম টাইমে আমি ভাবলাম যে আসলে বাড়িতে তো ভালো লাগতেছে না, দেখি বাজারের দিকে যাই। তো দোকানের চাবি অলরেডি আমার কাছে একটা থাকেই, আর আব্বুর কাছে একটা থাকে। তো আমি বাসা থেকে বেরোয় রাত 11:20 বাজে, তখন আমি ঘড়িটা দেখছিলাম 20-এর দিকে। আমি আস্তে আস্তে বাজারের দিকে গেলাম। তো বাজারের দিকে যাওয়ার পথে আমার কোনো অসুবিধা হয়নি, আর আমাদের ওই রাস্তাটা ছিল অনেক ভয়ঙ্কর। তো টুকটাক অনেক কিছুই ঘটছে সবার সাথে, তো এর আগে আমি কখনো এটা অনুভব করি নাই। তো যাওয়ার সময় কোনো অসুবিধা হয় নাই। তো রাত আমি টিভি যাই, দোকান শাটারটা খুলে টিভি দেখতে দেখতে এক পর্যায়ে রাত 2টা বেজে গেছে। তো 2টা বাজার সময় সিকিউরিটি গার্ড আমার এসে বলতেছে কিরে তোর এত রাত পর্যন্ত তুই বাজারে কেন, তুই বাড়ি যাবি না? আর আজকে না তোদের বাড়ি এরকম অনুষ্ঠান হচ্ছে, এসে অনেক কিছু বললো। তো আমি মোবাইলটা বের করে দেখি তখন রাত বাজে 2টা। আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাইতেছি, আপনি থাকেন। পরে আমি শাটারটা লাগাই আস্তে আস্তে বাড়ির দিকে মুভ করলাম। তো বাড়ির দিকে আসার এক পর্যায়ে আমাদের ওখানে একটা তালসারি নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা ছিল অনেক ভয়ঙ্কর, বা ওই জায়গাটায় সবাই প্রচুর ভারী রাত্রে কেউ যদি যাইতো তো অধিকাংশ সময় ভয় পাইতো, যেই হোক না কেন, তাই যতই সাহসী হোক বা যাই হোক না কেন। তো ওই সময় আমার সাইডে 4টা বিড়াল, সামনে একটা, পিছনে একটা, 2 সাইডে 2টা বিড়াল আমার পিছন পিছন সাথে সাথে হাঁটতেছে। আমু হাঁটতেছে, এরাও হাঁটতেছে, আমি দাঁড়াইলে এরাও দাঁড়াইতেছে। তো এরকম যখন হচ্ছে তখন আমি ততটা ভয় পাইনি, বা আবার আমি চিন্তা করলাম যে আমি সামনের দিকে যাই, এগুলো বিড়াল তো আর কিছুই তো না। তো সামনের দিকে যাওয়ার সময় আমাদের সামনে যায় একটা তাল গাছ আছে, ওই তাল গাছটাই আমাদের। তো লম্বা একটা তাল গাছ, ওখানে যখন গেলাম ওই জায়গায় একটা কালভার্ট ছিল আর 2 সাইডে ধান ক্ষেত। তো আমি চিন্তা করলাম এই বিড়াল সাথে করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো আমি একটা যখন লাথি মেরে নিচে ফালাই দিছি ধান ক্ষেতের ভিতরে, তো বাদ বাকি 3টাই চলে গেছে ওখান থেকে। তারপর আমি আবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি একটা বাঘের মতো একটা কিছু ধান ক্ষেত থেকে বেরোয় লাফ দিয়ে রাস্তার পারে আসলো, আবার লাফ দিয়ে ধান খেতে পড়লো, আবার এই পাশে লাফ দিয়ে ধান খেতে রাস্তার পারে আসতেছে, আবার এই পাশে লাফ দিয়ে ওই পাশে যাচ্ছে। তখন যাওয়ার এক পর্যায়ে আমার গাটা একটু হালকা কেঁপে উঠলো যে আসলে এটা কি হচ্ছে। তখন আমি ভাবতেছি যে এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকাও ঠিক হবে না, আর এটা ভাবাও ঠিক হবে না। আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম।
হাঁটতে 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 যাওয়ার সামনের দিকে যাওয়ার সময় মানে সামনে যত এগোচ্ছি ততই মনে একটু একটু ভয় করতেছে। তো সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের মানে রাস্তার সাইডে এক সাইডে জঙ্গল, এক সাইডে একটা কুল বাগান। তো কুল বাগানটা অনেক লম্বা, আর এই সাইডে জঙ্গল, তো জঙ্গলের সাইডে কবর বা মানে অনেক কিছুই, আগে শ্মশান ছিল তারপরে কবরস্থান হয়েছে। তো ওখানে যখন আমি যাইতেছি মানে কুল ক্ষেতের কানি যখন আমি ক্রস করব তখনই দেখি যে 22-23 হাত মতো একটা লম্বা লোক। তো লোকটার মাথাটা ছিল তার দেহ থেকে আলাদা, আর রক্ত তার পুরা শরীর বয়ে বেয়ে নিচে পড়তেছে। তো ওই লোকটা মানে কুল ক্ষেতের ওই মাথা থেকে এক পা রাস্তার পাড়ে দিল, রাস্তার পাড়ে দিলে দেখে পুরো রাস্তায় রক্তে ভিজে গেছে। আর পরের পা দিয়ে যখন ওই পাশে পার হয়ে গেল তখন আমি আর মানে কিছুই বলতে পারি না। কিছু না বলতে পারার কারণে যে রাত যখন 4:30 বাজে মানে ফজরে আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমার আব্বু আমারে ফোন দিছে যে তুই কই, মানে যখন আমার ঘরে দেখে নাই বা এসে অনেক মানে ফোন দেওয়ার পরে আমি আব্বুর সাথে একটু মিথ্যা কথা বললাম যে আমি আসলে টয়লেটে আইছি। এই বললে আমি ওই সময় আমি যখন বুঝতে পারলাম যে আমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি, তো যাই হোক তাড়াতাড়ি আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি কাউকে কিছু বললাম না, ওই অবস্থায় ঘুমাই পড়লাম। ঘুমাই পড়ার পরে সকাল যখন 11টা বাজে তখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে গোসল করে খাইতে যাব তখনই মানে আমার পুরো শরীর তো প্রচুর পরিমাণ ব্যথা, আমি হাঁটতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি আর না খাইতে যাই, আমি আমার দাদার কাছে গেলাম, দাদার কাছে যাই একটু ঝাড়ফুঁক করে আসলাম। আসার পরে দেখি ব্যথাটা হালকা একটু কমছে। তো এইভাবে আমি আর ওই দিনকে দোকানে গেলাম না বা সারাদিন বাড়িতেই ছিলাম। তারপরে সন্ধ্যার সময় যখন আমি সন্ধ্যার পরে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে আমি টয়লেটে যাওয়ার জন্য বের হলাম। তো টয়লেটে যখন গেছি, যাওয়ার পরে টয়লেট থেকে বেরোয় দেখি আমার পা দিয়ে খালি রক্তই বের হচ্ছে, কোনো কাটার চিহ্ন না, মানে কোনো জায়গায় কেটে গেলে যেরকম রক্ত বেরোয় এরকমই বেরোচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো কাটার কোনো পাওয়া যাচ্ছে না। তো আমি ওটা আমার দাদি দেখলো, দাদি দেখার পরে আমার দাদি বলতেছে কি ব্যাপার তোর রক্ত বেরোচ্ছে কে? আমি বলছি সেটা তো জানি না, কোনো জায়গায় কোনো কাটেও যায় নাই বা মানে কোনো আঘাতও লাগে নাই, এমনি রক্ত বেরোচ্ছে। তা তুই তখন দাদি বলতেছে তুই একা একা বাইরে আসিস কেন? তো আমি দাদির সাথে পুরো ঘটনাটা শেয়ার করলাম। তো দাদি আমার অনেক ধমক দিল যে তুই এরকম গায়ে হলুদ হয়েছে, বিয়ে হয়েছে, সেদিনকে তুই বাইরে গেছিস কারণ না নিয়ে, আর এত রাত্রে যদি মানে অন্যরকম কিছু হইতো তখন কি করতি? তো আমি আর কিছু বললাম না, দাদিরও বলতে নিষেধ করলাম। তো এইভাবে তারপরের দিনকে আমি একটা কবিরাজের কাছে গেলে একটা মাদুলি দিল, তারপর থেকে স্বাভাবিক ছিল। এই ছিল আমার ঘটনা। তো যাই হোক, আমি এখন সরাসরি আসলে ঘটনায় চলে যেতে চাচ্ছি, অ্যান্ড আমার মনে হচ্ছে যে এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং হবে। চলুন শুনে আসি ঘটনাটি, এবং আমাদের প্রথম অতিথি যার ঘটনাটা আপনাদের ভালো লেগেছে অনেক বেশি, তিনি তার দ্বিতীয় ঘটনায় যাচ্ছেন। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার অনেক ডিমান্ড, এবং এই ঘটনাটাও আশা করছি যে ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, ইটস ফয়সাল এগেইন, এসেছে মধ্যবাড্ডা থেকে। জি। তো এখন যে ঘটনাটি বলবো এটা আমার মানে নিজের কাজিনের সঙ্গে ঘটায়, বলা যায় যে এক রাত্রের একটা অভিজ্ঞতা। তো অভিজ্ঞতাটা ছিল বেশি আগের না, 2018 সালের 1 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ছুটি ছিল ওই দিন। তো বলে রাখা ভালো একটা প্রতিষ্ঠানে পড়ে, তো কি প্রতিষ্ঠান আমি এটা বলতে চাচ্ছি না কারণ আমাকে নিষেধ করছে, আর এটা আমরা বলবো না কোথায় কি এটা বললাম না। তো আমাদের পাবনা থেকে বেশ দূরে সেই প্রতিষ্ঠানটা, তবে এটুকু বলতে পারি এটা একটা মেডিকেল রিলেটেড প্রতিষ্ঠান। জি। তো দেখা গেছে 1 মের ছুটি, ও আবাসিক হোস্টেলে থাকে। তো সবাই বলছে যে যার মতো বাড়ি চলে গেছে। তো ও যে রুমে থাকে ওকে প্রায় গণরুমই বলা যায়, 25 জন থাকতো। সবাই ওকে নিষেধ করছে তুই থাকিস না, যেহেতু একটু সমস্যা হয়, আগে থেকেই সমস্যা হয়। তো ও আর ওর এক মানে সিনিয়র বড় অপু রাত্রে থাকে, তো সবাই নিষেধ করে, এবং ও জানে যে ওই বড় অপুর কিছু সমস্যা আছে বলতে দেখা যায় রাত্রে তার খিঁচুনি হচ্ছে বা মানে অ্যাবনর্মাল আচরণ করে, এরকম কিছু করে। তো বলছেন না এটা স্বাভাবিক, আপুর সাথে থাকি, এটা আমি মানিয়ে নিয়েছি, এটা সমস্যা নেই, যেহেতু সামনে পরীক্ষা, পড়াশোনা করতে হবে। তো বলছে দেখে থাকিস, আর যদি কোনো সমস্যা হয় মানে গার্ডকে ফোন দিস, মানে সবাই একটু ওকে নিষেধ করে যে থাকিস না। তো বলে যে একদিনের জন্য আমি আবার পাবনা যাবো, আবার আসবো, এটা সমস্যা কাটিয়ে নেবো, কোনো সমস্যা নেই রাত্রে। তো যথারীতি পড়তে বসছে। তো বলে রাখা হলো মানে যথারীতি ছোটখাটো সমস্যা আগে থেকেই ওদের রুমে আছে। তো ও প্রথমে যেটা বলে মানে ওর যেটা স্টার্ট হয়, ও ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়া, ও বের হবে আর দরজা মানে বাইরে থেকে লক। তো বাইরে থেকে লক আছেই তো শুধু আপু। তো আপু তো এরকম দুষ্টামিও করে না। তো আপু বলে ডাকছে যে দরজা খুলে দুষ্টামি করো না, মানে বাইরে যাব, পড়তে হবে। তো কিছুক্ষণ টানাটানি করার পরে এমনি খুলে গেছে। তো তাকে দেখো নাই, আপুর রুমে আছে, টেবিলে আছে। তো যাচ্ছে, এটা ও এমন কিছু এভাবে নেয়নি। তো
ও আপুকে বলে যে আজকে যেহেতু সময় পাইছি পড়াশোনা করি, যদি মিসরা গার্ডে আসে বা চেক করতে আসে, যদি আমাদের পড়তে দেখে তাহলে আমাদের অ্যাপ্রিসিয়েট করবে, না হলে আবার বকা দেবে, দুইজন আছি। তো ওর আপু বলে না আজকে কিছু বলবে না, যেহেতু ছুটির সময় কিছু বলবে না, আমরা ঘুমায় পড়ি। তো বলছে না আপু আমার সামনে পরীক্ষা, পড়তে হবে। তো বলছে আমি চা বানাই তুমিও খাও। তো বলছে না আমি চা খাবো না, আমি ঘুমায় যাবো। তো বলছে আচ্ছা তাহলে আমি চা খাই। তো চা বানাতে গেছে, তো চাটা বানানোর সময় হঠাৎ করে জানালাদের চোখ গেছে নিচে। ওরা 4 তলায় ছিল, নিচে তাকানোর পরে দেখে যে বেশ কয়েকজন মানুষ, মনে হচ্ছে সাদা, কোনো কিছু পরে বুঝতেছে না যেহেতু অনেক উপরে ছিল, 4 তলা থেকে নিচে, তারপর রাত্রে মানে সাফিসিয়েন্ট লাইটও ছিল না। তো সাদা সাদা আবছা বেশ কয়েকজন। তো ভাবে এত রাত্রে এখানে এই সময় মানুষ, ভাবছে আর চা বানাচ্ছে। তো চা বানানোর পরে চা হাতে নিয়ে যখন ও রুমের দিকে তাকায় তখন ও হয়ে যায়। মানে মনে হচ্ছে রুমের পুরো ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। মানে ওর চেয়ার যেদিকে ছিল, টেবিল যেদিকে ছিল, সব উল্টা দিক, ও উল্টা দিকে। মানে ওর চেনা পরিচিত রুম, যে রুমে ও ঘুমায়, যে রুমে ও পড়াশোনা করে। তো বিষয়টা ওর অড লাগে। তো অড লাগার পরে একটু ভিতরে ভিতরে ভয় পায়, এখন যেহেতু একা, ওই এত বড় একটা রুম, শুধু 2টা মানুষ। তো ওর আপু বলে যে আমি ঘুমায় পড়লাম, তুই কি ঘুমাবি? ও ভয় ভয় বলে যে হ্যাঁ আপু আমিও ঘুমাবো। তখন আর তেমন কিছু বলে না, তো লাইট বন্ধ করে ঘুমায় যায়। তো বলে আমার বেশিক্ষণ ঘুম না, ও যেভাবে আমাকে বলে কিছুক্ষণ ঘুমানোর পরেই দেখে মানে তবলার আওয়াজ। আচ্ছা, তো এত রাত্রে তবলার আওয়াজ কিভাবে? ও তখনও গভীর ঘুম হয়নি, উঠে দেখে ওর আপুর মানে যে আগের যেমন হয়েছে মনে হচ্ছে খিচুনি উঠছে, মানে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে এবং মুখ দিয়ে তবলার আওয়াজ হচ্ছে আপুর। মানে ও প্রচন্ড ভয় পায় যে কি ব্যাপারে এমন করছে কেন। তো দৌড় দিয়ে ওয়াশরুমে যায়, ওয়াশরুমে গিয়ে পানি টানি নিয়ে এসে মাথায় পানি ঢালে, মুখে চোখে পানি দেওয়ার পরে একটু স্বাভাবিক করার পরে মানে কিছুক্ষণ সময় যায়, কথাবার্তা বলে ওর আপুকে একটু স্বাভাবিক করে। এই সমস্যাটা আগে থেকেই ছিল। তোর মনে মনে তখন থেকেই ভয় হয়, আর ঘুম আসে না, মনে হচ্ছে কাঁথা গায়ে দিয়ে ওর ভয়টার যাচ্ছে না, ঘুমও আসছে না, মানে মানে ভয়ের রাত গভীর হয় যেটা আমরা বলি। তো ভালো বলেছেন। হ্যাঁ, তো ও ঘুমিয়ে গেছে, এরকম চিন্তা করতে করতে এক সময় হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পরে ও ঘুমানোর সময় লাইট বন্ধ করে ঘুমিয়েছে। তো ও মনে হচ্ছে মানে আবছা আবছা ঘুম আসছে, গভীর আবছা আবছা মনে হচ্ছে যে মনে হচ্ছে রুমের লাইট জ্বালানো, খুব ঠান্ডা রুমের মধ্যে, যদিও আমরা জানি যে ওই সময় তেমন একটা ঠান্ডা পড়ে না। তো যাই হোক, ও মানে খুব ঘুম, তাকাতেও যাচ্ছে না। তো মনে হচ্ছে মুখের উপর কোনো কিছু আছে। তো কি আছে, চোখে হালকা একটু মানে করে আবছা হয়ে দেখে যে ওর সেই আপু ওর মুখের সামনে একদম মুখ লাগিয়ে মানে বসে আছে, একদম মুখ বরাবর, এবং চোখ দুটা বড় বড়, এবং হাসছে, গাল দুটা যতটুকু স্ট্রেচ করে, আমরা যেমন জোকারকে দেখি একদম গাল দুটাকে স্ট্রেচ করে আছে। ওর আপুকে একটা ধাক্কা দেয়, একটা চিৎকার দেয়, এবং চিৎকার দিয়ে এক দৌড়। যেহেতু একটা গণরুম ছিল, পাশেও গণরুম, বিশাল বিশাল রুম থেকে বড় লম্বা করিডোর, ও করিডোর দিয়ে দৌড় দেয়, কিন্তু ওর ভিতর যে মানে ভয়টা, ওই ভয়ের জন্য আর দৌড় দিতে পারছে না। তো ওর সম্মোহনটা ভাঙে একটা কথা শুনে, মানে একটা রুমের পাশ দিয়ে যাচ্ছে, মানে হালকা হালকা দেখে যে যেহেতু গ্লাস দিয়ে দেখে লাইট জ্বালানো, তো হ্যাঁ মানে করুণ সুরে বলছে আপু আমাকে নিয়ে যাও, আপু আমাকে নিয়ে যাও, এরকম করে মানে স্পষ্ট, মানে অল্প স্বরে। ও তো ভাবছে আমার সাথে যেমন হচ্ছে এই রুমে হয়তো একজন দুজন আছে, ওদের সাথেও হচ্ছে। তো ও গ্লাসটা খোলে। তো আসলে গ্লাসটা খুলে যে মানে দেখার জন্য, যেটা দেখছে সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না। এটা দেখার পর থেকে ওর মাইগ্রেনের সমস্যা, এখনো সমস্যা আছে। আচ্ছা, ও দেখে একটা মেয়ে মানে পুরা ঝুলছে, যেহেতু ওদের মানে মেয়েদের হোস্টেলে মানে সিলিং ফ্যান অ্যালাউড না, তারপরেও মনে হচ্ছে উপরে ঝুলছে, এবং ও জানে ওখানে সিলিং ফ্যান নাইও, এবং মনে হচ্ছে আমরা জানি যে ঝুলে থাকে একটা মানে মিনিমাম ডিস্টেন্স থাকে দড়ির, মনে হচ্ছে একদম দেয়ালের সাথে গলাটা আটকে আছে। তো ও এটা দেখে তাও বলে যে আমি যদি সেন্সলেস হই আমি বেঁচে যাই, মানে যে দৃশ্যগুলো দেখছি আমি দেখার জন্য প্রস্তুত না। তো হঠাৎ করে ও বলে যে আমার মানে ঠিক কোমর বরাবর একটা ধাক্কা আসে। তো কিসের ধাক্কা? ও দেখ একটা ট্রেসার, মানে লাশ যে ট্রেসারে নেয় সেই ট্রেসার, এবং অন্য কিছু না, ওর মানে মনে হচ্ছে ওর লাশটাই ও দেখছে ওর সামনে, একদম নিজের চোখের সামনে, এবং বলে যে সদরে একটা ধাক্কা খাইছে কোমরে। ওটা দেখে আর ওর কোনো সেন্স নেই, মানে একদম সেন্সলেস। তার পরের দিনে ওর জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফেরার পরেও তারপর থেকে ওর মাইগ্রেনের সমস্যা এবং প্রচুর সমস্যা, এবং আমার নিজের কাছে এবং নিজে এটা শেয়ার করেছে।